সুস্মিতাদির সঙ্গে অনেকগুলো দিনের তোমাদের আলাপ, তারপরে বিয়ের সিদ্ধান্ত, কিন্তু হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত কেন? মা এবং সুস্মিতাদি দুজনের মধ্যে কি কোনো রকম কোনো দ্বন্দ্ব ছিল? যে এক হাতে কখনোই তালি বাজে না। আচ্ছা, এরকম একটা নিউজ যখন তুমি আপলোড করলে ফেসবুকে, সেটা সুস্মিতাদির জন্মদিনের দিনই কেন? আচ্ছা, সুস্মিতাদি কিংবা সায়ক দা মিডিয়াতে এসে এত এত ইন্টারভিউ দিয়েছে, বড় বড় হেডলাইনও দেখতে পেয়েছি, তোমার কখনো মনে হয় না তুমি সেলিব্রিটি ভাইয়ের দাদা হবে, সেলিব্রিটি বউয়ের বর হবে, তুমি এগুলো ফেস করবে না? এটা তো হতে পারে না। এক্সপেক্ট করি একটু মায়ের মতন যদি সবাইকে নিয়ে চলতে পারে, মায়ের মতন যদি একটু হয়। ভাই ফ্লাইট হচ্ছে, কিছুক্ষণ আগে উড়েছিল, তখন ন্যাচারালি মানে আমি এত ভয় পেয়ে গেছিলাম। খাতার উপর আকাশ ঢেলে দিলাম, এই দুরানা শব্দে সুরে সুরে, রোদের রেণু জ্যোৎস্না ছুঁয়ে যাবে অনেক, আরো অনেক বেশি। আজকের আড্ডায় আমাদের সঙ্গে যিনি রয়েছেন, তাকে আমরা বরাবরই ক্যামেরার সামনে এসে প্রশ্ন করতেই দেখেছি, তাকে সচরাচর আমরা উত্তর দিতে দেখিনি, কিন্তু আজ তিনি আমাদের আড্ডাতে উত্তর দেবেন। একদিকে তিনি যেমন একজন স্পন্টেনিয়াস সাংবাদিক, আর একদিকে তিনি একজন ঘরের ছেলে, একজন রেসপন্সিবল ছেলে, খুব আদুরেও বলা চলে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী। এই পার্সোনাল লাইফ, প্রফেশন, বই পড়া, গান গাওয়া, ঠিক আছে, ঘুরতে যাওয়া, শপিং করা, এগুলো এত কিছু কি করে সামলাও? প্রথম কথা হচ্ছে যে অ্যাজ এ জার্নালিস্ট, মানে ইন জেনারেল যেরকম লোকে মেলামেশা করে বা যেরকম পিআর থাকে, আমার সেরকম কিচ্ছু নেই। আমার ধর কোনো পলিটিক্যাল লোকের সাথে পরিচয় হলো বা কোনো সেলিব্রিটির সাথে পরিচয় হলো, আমি তার সাথে আলাদা করে যোগাযোগ আমার রাখা হয় না, ফলে আমার অনেকটা সময় বেঁচে যায়, অফিস আওয়ার, তারপর বাকি পুরো সময়। ফলে ওই সময় আমার পড়াশোনা থাকে, সেই সময় আমি গান শুনি, আড্ডা মারি বন্ধুদের সাথে, ছুটির দিনে আমি মায়ের কাছে যাই, ভাইয়ের সাথে থাকি, ফলে আমার প্রপার অফিস এবং অফিসের বাইরে বাকি সময় আমার। তুমি কি প্রচন্ড ইন্ট্রোভার্ট? না 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 না, আমি অ্যাম্বিভার্ট, মুডের ওপর ডিপেন্ড করে আমার। তুই যদি আমাকে অচেনা কতগুলো লোকের সাথে বলিস, সাথে আড্ডা ফাড্ডা মারতে আমি মেরে দেবো, আর কখনো চেনা বন্ধুদের সাথে আমার ভালো লাগে না, ইচ্ছা করে না, আমার মুডের ওপরে। কিন্তু ইন জেনারেলি আমি সবার সাথে মিশি, মানে সবার সাথে মিশতে হয়, আমাদের উপায় নেই। কি তুমি বলে পিআর করো না, তো পিআরটা তো এখন খুব ইম্পর্টেন্ট, সেটা ব্রডকাস্টিং, মানে আমার কোনো প্রয়োজন হয়নি আমার কেরিয়ারে বেসিক্যালি, কারণ আমি যে কাজটার মধ্যে দিয়ে গেছি, পিআর করলে হয়তো ভালো হতো, আমার দরকার হয়নি। আমি যেমন আজ পর্যন্ত আমার মানিব্যাগে আই কার্ড থাকে, আমার কাউকে দেখাতে হয়নি আমি জি 24 ঘন্টায় কাজ করি, অমুক অমুক হ্যান ত্যান, আমার কোনো দেখাতেই হয়নি, মানে কোনো ম্যাটার করে না আমার কাছে, ফলে আমার প্রয়োজন নেই। আচ্ছা, সাংবাদিকরা যারা নিউজ আমরা দেখি পড়তে, কিন্তু তাদেরকে একটা জায়গায় প্রচন্ড বার খাওয়ায় পাবলিক, কিংবা তারা বার খায়, তো তুমি এই জিনিসটা থেকে মানে কিভাবে বার খায় বল, মানে কিভাবে? আমি অ্যাজ এ জার্নালিস্ট আমি খবর পড়ি, এটা নিয়ে একটা সবার কিন্তু সেই মানে এক্সাইটমেন্টটা থাকে, এবং ওই যেটা বলছিলাম যে ফেস ভ্যালু, সেটা তুমি কেন ইউজ করো না? মানে প্রথমত আমি কনফিডেন্ট নয় যে আমার কোনো ফেস ভ্যালু আছে কিনা, আমি কখনো ভাবিনি। আমার একটা কাজ, আমি আমার কাজ করি। এবারে হ্যাঁ, হয়তো একটু বেশি লোকে চেনে, মানে যে কপি লেখে বা যে এডিট করে তার থেকে হয়তো বেশি লোকে চেনে, আমাকে জানে বলে, কিন্তু আমার বিশাল ফেস ভ্যালু বলে মনে করি না। আমার কেরিয়ারে যারা সিনিয়র্স আছে, যাদেরকে দেখে আমি শিখেছি, বলে আমার কাছে তাদের ফেস ভ্যালুটা আবার আমার মনে হয় তাদের একটা ফেস ভ্যালু আছে, আমার আছে কিনা আমি কখনো ভাবিনি এটা, মানে ভেবে কি করব। আচ্ছা, তোমার বাড়িতে সকলেই ব্লগ করে, তোমাকে যদি এই অপশনটা দেওয়া হয় তুমি করবে? একদমই না, আমার যে অপশন আছে আমি তো করতেই পারি। ভাই আমাকে বহুবার বলেছে না ব্লগটা কর, হ্যান তেন মতো। ইভেন আমি কেদারনাথে গিয়ে ঘোরা শুরু করেছি, কিন্তু আমি দেখলাম আমি যদি ব্লগটা করি তাহলে যে আমি ঘুরছি ফিরছি দেখছি, এই বিষয়টা কমে যাচ্ছে। স্পন্টেনিয়াস যদি আসে কিছু, ধর যখন হচ্ছে ওই অপারেশন সিঁদুর চলছিল, তখন যে শেয়ার করার ইচ্ছা হচ্ছিল, তখন আর কয়েকবার করেছি,
কিন্তু স্পন্টেনিয়াস না আসলে আলাদা করে ব্লগ আমার করার খুব একটা ইচ্ছা নেই। হ্যাঁ, চাকরি বাকরি চলে গেলে আমি এটা করবো, ঠিক আছে। আচ্ছা, তোমার এই সাংবাদিকতার জীবনে এমন কোনো ইনসিডেন্ট যেটা তোমাকে একদম নাড়িয়ে দিয়েছে? প্রথমত আমি পারোনি যে এটা হতে পারে? না, আমি খুব এরকম মনে ফোনে আমার খুব একটা নেই। রিসেন্ট যেটা হয়েছে, যেটা নিয়ে আলাদা খবর টবর হয়েছে, সেটা হচ্ছে যখন আহমেদাবাদ ফ্লাইট ক্র্যাশটা হলো, আমি তখন খবর পড়ছিলাম, হঠাৎ করে পিসিআর বললো কানে একটা ফ্লাইট ক্র্যাশ হয়েছে দুম করে। দেখবি এরকম না সবসময় মনে খারাপ চিন্তাটা আসে। ভাই সে সময় কিছুক্ষণ আগে আমি বলেছিল গোয়ায় যাচ্ছিল, ভাই ফ্লাইট হচ্ছে, কিছুক্ষণ আগে উড়েছিল। তখন ন্যাচারালি মানে আমি এত ভয় পেয়ে গেছিলাম ওই সময়টায়, মানে আহমেদাবাদ যে জায়গাটা, এবারে গোয়ার ফ্লাইটের রুটটা যে ওটা নয় কি নয়, মানে আমার মাথায় কিচ্ছু কাজ করেনি ওই সময়টা না, মানে আমার রীতিমতো হাত পা কাঁপছিল। এবং যেহেতু কন্টিনিউয়াস বলতেই হচ্ছে তোকে, ধর কি হয় আমাদের সময় কানে দুটো বলে দেওয়া হয়, আহমেদাবাদ ফ্লাইট ক্র্যাশ, ব্যাস এই দুটো ইনফরমেশন, এইবারে তুমি বলো। ফলে এই যে বিষয়টা, এই টানা বলে যাওয়া, কিন্তু আমার মনে এই টেনশনটা, ওই সময়টা আমার খুব টাফ সিচুয়েশন ছিল। তারপর আমি একটু স্পেস পেয়ে তারপর আমি ভাইকে ফোন করি, ভাই কি কোথায় কি হ্যান ত্যান অমুক তমুক। ওইটা আমার কাছে খুব ভীষণ কঠিন ছিল। নিজেকে যখন ক্যামেরার সামনে প্রথম এনেছিলে, বলো কি করে প্রিপেয়ার করেছিলে? আজকে এখানে একটা গল্প আছে, আমি একটু শেয়ার করি, এটা কখনো বলিনি। সেটা হচ্ছে আমি তো আগে টিভি বাংলায় হায়দ্রাবাদে চাকরি করতাম, প্রথম চাকরি করেছি গ্রাজুয়েশনের পরেই, বাচ্চা ছেলে। তখন তো ভয়েস ওভার গেলেও মাকে ফোন করে বলতাম, মা দেখো ভয়েস ওভার যাচ্ছে আমার প্রথম। তো আমাদের অ্যাঙ্কার টেস্ট হয়েছিল। তো অ্যাঙ্কার টেস্ট যখন হলো, তো আমি খুব প্র্যাকটিস করলাম, হ্যান ত্যান অমুক তমুক, অ্যাঙ্কার হবো। তখন সবাই চাই ওরা আমায় দেখবে। তো অ্যাঙ্কার টেস্ট ভালো দিয়েছিলাম, কারণ যিনি নিচ্ছিলেন বলেছিল ভালো। কিন্তু সেই সময় কেন জানি না কিছু একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা খুব আনওয়ান্টেড, আমাকে চুজ করা হয়নি। তো ওই যে আমার মনটা ভেঙে গেল, আমি তারপর আর অ্যাঙ্কারিংয়ের জন্য চেষ্টাও করিনি। আমার এক সিনিয়র দাদা ছিলেন কৌশিক গিরি বলে, তো দাদা আমাকে চেষ্টা করেছিলেন, সেই সময় ইটিভি কিডনি পাচারের একটা শো করছিল, তো উনি চেয়েছিলেন আমি অ্যাঙ্কারিংটা করি। তো আমার এত মন খারাপ হয়ে গেছিল, আমি করিনি। আমার সাথে কৌশিকদার সম্পর্ক খারাপ হয়ে গেছিল। যেটা হয়েছিল ফার্স্ট টাইম ইটিভি ছেড়ে যখন কলকাতায় আসাটা শুরু হলো, সেই সময় একটু একটু আমাকে দেওয়া হয়েছিল, টেনশন হতো খুব, কিন্তু আলাদা করে কোনো প্রিপারেশন আমি নেওয়ার সুযোগ পাইনি। আমার ফার্স্ট নিজের প্রোগ্রাম হচ্ছে মনে পড়ে বলে একটা প্রোগ্রাম, টাইমস নাও একটা টোটাল রিকল বলে প্রোগ্রাম হতো। পুরনো যারা শিল্পীরা ছিলেন, তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, এদের নিয়ে একটা আমি শো করতাম মনে পড়ে বলে। আমিই লিখতাম, আমিই ভয়েস ওভার দিতাম, আমি এডিট করতাম, আমিই পড়তাম। এডিট করতে মানে? হ্যাঁ, তখন আমাদের টিভিতে মেন অ্যাক্টর বলে একটা সফটওয়্যার ছিল, নিজেকে এডিট করতে হতো তখন, সব নিজে। এখন কেমন লাগে এই জায়গায় দাঁড়িয়ে যখন স্পন্টেনিয়াসলি খবর পড়ো? এখন সেটা অভ্যেস হয়ে গেছে, মানে এখন এমন অভ্যেস হয়ে গেছে, ধরো আমি বসে আছি, এখন একটা খবর হলো, যে কোনো খবর আমাকে বলতে শুরু করে, আমি 5 মিনিট বলে দেবো। এখন কি সেই ফিলিংটা হয় যেটা প্রথম দিন হচ্ছিল? আগে প্রথম দিন টেনশন ছিল, টেনশনের জন্য লোকে আমায় দেখছে, এই ভালো লাগাটা কখনো ফিল করতে পারিনি। যখন ভালো লাগাটা আসার কথা, তখন হচ্ছে এইটা তখন মরে গেছে, তখন কাজ হয়ে গেছে। ফলে আলাদা করে লোকে আমায় দেখছে, টিভিতে দেখছে, এই বিষয়টা আমার মধ্যে সেটা খুব একটা নেই আর কি। তুমি এই যে এতটা চাপের মধ্যে থাকো, কপিরাইট করা, নিউজ কালেক্ট করা, সবকিছু, তারপরেও গিয়ে কোথাও গিয়ে একটা নিজেরও ব্যক্তিগত জীবন থাকে, সেখান থেকে কি সুস্মিতাদির সঙ্গে অনেকগুলো দিনের তোমাদের আলাপ, তারপরে বিয়ের সিদ্ধান্ত, কিন্তু হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত কেন? এটা প্রথম কথা হচ্ছে কেন, এটা তো সেপারেট থাকারও একটা আলোচনা হতে পারে। না, প্রথম কথা হচ্ছে যে কারোর সাথে কেউ বিচ্ছেদ কেন, এটা কারণ তার ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় আমি যখন পোস্ট করেছিলাম ফেসবুকে, এটা জানানোর দায় ছিল মনে হয়েছে, কারণ প্রত্যেকে জিজ্ঞেস করছিল, প্রত্যেকে একটা সুন্দর পরিবার দেখেছে এবং আমাদের পরিবারের থেকে অনেকে ইন্সপায়ার্ড হয়েছে। কিন্তু কোথাও গিয়ে কখনো কখনো বিপর্যয় তো হয়। সেই বিপর্যয় আমি তখনও বললাম যে এক হাতে কখনোই তালি বাজে না, দু হাতেই গন্ডগোল ছিল, কিছু অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয়েছিল এবং সমস্যাটা এই পর্যায়ে হয়েছিল যে একসাথে থাকা যায়নি, সেই কারণেই এই সিদ্ধান্ত। অনেকে আমাকে কমেন্ট করেছে, আর একবার ভেবে দেখো, আর একবার কথা বলে দেখো। তাদেরকেও জানা উচিত যে আমি কথা বলি বলে অফিস আমাকে মাইনে দেয়, আর আমি কথাটা ভালো বলতে পারি। ফলে আলোচনা একটা পারস্পরিক সিদ্ধান্তের ভিত্তিতেই এই জায়গাতে আমরা এসছি। এবারে কেন কি বৃত্তান্ত সেটা ব্যক্তিগতই থাক। তোমাদের মনে হয় না যে এই সম্পর্কটা খুব মানুষকে ইন্সপায়ার করেছে তোমাদের? এটা খুব দুর্ভাগ্যজনক, এবং
যারা খারাপ, আমি জানি প্রচুর মানুষ খারাপ পেয়েছেন, এটা খারাপ লেগেছে তাদের, আমি তাদের কাছে ক্ষমা চাইছি, মানে তাদেরকে খারাপ লাগানোর জন্য। কিন্তু সত্যিই দুর্ভাগ্যজনক এটা। আই হোপ সুস্মিতার কাছেও দুর্ভাগ্যজনক, আই হোপ আমার কাছেও দুর্ভাগ্যজনক, পরিবারের কাছে এবং যারা আমাদের ভালোবাসেন তাদের কাছেও দুর্ভাগ্যজনক। তো এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির জন্য যাদের খারাপ লেগেছে এটা, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আচ্ছা, এরকম একটা নিউজ যখন তুমি আপলোড করলে ফেসবুকে, সেটা সুস্মিতাদের জন্মদিনের দিনই কেন? জন্মদিনের দিন কেন? কারণ আমি জানি জন্মদিনে যদি আমরা একসাথে সেলিব্রেট না করতাম তাহলে লোকে অনেক প্রশ্ন করতো এবং লোকে নানান রকম প্রশ্ন করতো। আর জন্মদিনের দিন কেন, এটারও একটা কারণ আছে। এটা হচ্ছে প্রত্যেকটা জন্মদিনেই সেই কারণটা হয়, সেটা সুস্মিতা আর আমি খুব ভালো করে জানি, সেটাও খুব ব্যক্তিগত। ফলে জন্মদিনের দিন তার একটা যুক্তি আছে, সেটা সুস্মিতাও খুব ভালো করে জানে। সেই কারণে আমার মনে হয় সেটা একান্তই ব্যক্তিগত, সেটা ব্যক্তিগতই থাক। আচ্ছা, সুস্মিতা দি কিংবা সায়ক দা মিডিয়াতে এসে এত ইন্টারভিউ দিয়েছে, বড় বড় হেডলাইনও দেখতে পেয়েছি, তোমার কখনো মনে হয় না এই বিষয়টা নিয়ে মুখ? আমি হেডলাইন লিখি, হেডলাইনে আসার কথা আমার নয় টেকনিক্যালি। তুমি তো আসো, মানে সেটা ওদের জন্য আসি, আমি আমার জন্য তো আসি না। আমি এই ফার্স্ট টাইম তোর কাছে ইন্টারভিউ দিচ্ছি। কিন্তু সেটা তোমাকে আসতে হয়েছে। তুমি তখন বলছিলে যে যেহেতু ওয়াইফ একজন অভিনেত্রী, ভাই একজন অভিনেতা, সেই ক্ষেত্রে তোমাকে আসতেই হয়। হ্যাঁ, এটা আমার কিছু করার নেই না, ওটা আমার ব্যক্তিগত জীবন, আমাকে ওদের নিয়ে চলতে হবে। এটা আমার 4-5 জনের থেকে আমার এই চাপটা একটু আলাদা, কিছু করার নেই, আমাকে এটা মেনটেন করতে হয়। মানে আমার মতন তো কোনো অ্যাঙ্কার এরকম ভাবে এসে খায় না, দায় না, ভাইয়ের সাথে মারপিট করে না, তাই না? বা গেঞ্জি পরে বসে ব্রাশ করে না। আমার করতে হয়েছে কারণ ওরাই প্রফেশনে আছে বলে। মানে আমি তো অ্যাঙ্কার বলে আলাদা করে আমি কারোর বর ছিলাম বা কারোর দাদা, সেটাকে অস্বীকার করতে পারি না। তুমি কি সেটাকে একমত ছিলে না? আমার না টেকনিক্যালি এই ব্লগে আসাটা আমার এখনো পছন্দ না, এটা ভাইও জানে, সুস্মিতাও জানতো। আমার ভালো লাগে না আর কি এই ব্লগের বিষয়টা। এক একজনের জায়গা থেকে আমি মানে কিছু জিনিস আমার একটু ব্যক্তিগত থাকা ভালো। হ্যাঁ, একটা ছবি শেয়ার করলাম, একটু আড্ডা মারলাম, সেটা আলাদা বিষয়, একটু গান শেয়ার করলাম, সেটা আলাদা বিষয়। কিন্তু আলাদা করে সবসময় ব্লগ আমার একটু অসুবিধা এখনো হয়। কিন্তু সব্যসাচীতে তোমাকে বড় বড় হেডলাইনের এখন মুখোমুখি হতে হচ্ছে, সেটা খুব মানে ওই আর কি কটাক্ষ শুনতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো তোমার মনে হয় যে তোমার ক্যারিয়ারে এটা কোনো ইমপ্যাক্ট ফেলতে পারে? না না, একদমই না। আমার অফিস যথেষ্ট এটা নিয়ে জানে, প্রত্যেকেই জানে। যদি তোমার ব্যক্তিগত জীবন ধরতে যায়, তোমার কোনো ইমপ্যাক্ট ফেলতে পারে? ব্যক্তিগত জীবনে কি মানে যে না, সব্যসাচীকে আমরা যেভাবে দেখেছি, তোমাকে আমরা যেভাবে ক্যামেরার সামনে দেখি, ব্যক্তিগত জীবন তো আমরা জানি না, কিন্তু মানে ওটাই আমি মানে যেরকম আমাকে লোকে ব্লগে দেখে অ্যাকচুয়ালি আমি ওটাই। আমার আলাদা কোনো কিছু বিষয় নেই, মানে আলাদা করে আমি কিছু প্রিটেন্ড করিনি খুব একটা, মানে আমি এরকমই। হ্যাঁ, এবারে আমি বন্ধু বান্ধবের সাথে একটু বেশি হ্যাঁ হ্যাঁ করি, সেটা আমি সবসময় ব্লগে দেখাতে পারি না। আমি বন্ধু বান্ধবের সাথে আমি একদমই আলাদা। যখন সুস্মিতা দি কিংবা সায়ক দ্বারা ইন্টারভিউ দিচ্ছে, তো তোমার মনে, তুমি বললে যে এটা আমার একান্ত ব্যক্তিগত, কিন্তু ব্যক্তিগত জায়গায় তখন পুরো মিডিয়া ঢুকে গেছে। তো তোমার কি মনে হয় যে তুমি যদি চেপে রাখো? মিডিয়া কেন ঢোকে এটা টেকনিক্যালি বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমরা মিডিয়াটা ঢুকি কেন? আমরা পাবলিক ইন্টারেস্টের উপরে বেস করে ঢুকি, তাই না? তুই আমার ইন্টারভিউটা করছিস কেন বল? করছিস এই জায়গা থেকে। আমি যদি শুধু অ্যাঙ্কার হতাম তুই কম করতিস, এখন যেহেতু হাওয়াটা উঠেছে সেই কারণে তুই করছিস আমার ইন্টারভিউটা। এটা পাবলিক ইন্টারেস্ট, আমি জানি তুই হেডলাইনটা কি দিবি, তোর এটাই ফোকাস থাকবে। ফলে এটা তুই করছিস কারণ পাবলিক এখন এটা নিয়ে চর্চা করছে, এটাই ভিউজ হচ্ছে, তাই করছে, সিম্পল। মানে এতে হাতি করা কিছু নেই। লোকে যারা বুঝতে পারে না তারা বলবে কেন ইন্টারভিউ দিচ্ছ, অমুক তমুক হ্যান ত্যান। আপনারা দেখছেন তাই ইন্টারভিউ হচ্ছে, আপনারা দেখেন বলে আমরা খবর করি, আপনারা দেখবেন না আমরা খবর করব না। একটা এক্সাম্পল দিই, ডিজিটালে খুব নোংরা নোংরা, ঠিক আছে, অশ্লীল জিনিস মাঝে মাঝে খবর হয়, তা নিয়ে লোকে বলে ইস এটা কেন, এটা আবার হেডলাইন, সংবাদ মাধ্যমে অধঃপতন। আপনারা দেখা বন্ধ করে দিন, আমরা করব না। লোকে দেখে তাই করে, সবাই সবার উপরে করে না, আমরা তো কাউকে এড়িয়ে যেতে পারি না। না, মানুষের গণতান্ত্রিক অধিকার, কেন করবে না? আমি সমালোচনা করি না, তুই সমালোচনা করিস না। পাশের বাড়িতে ঝগড়া হচ্ছে দাদা বৌদির, তুই শুনছিস ইস দেখেছো এরকম করে, ওটা এরকম করতে পারতো। ইন জেনারেল মানুষের টেন্ডেন্সি এটা মানুষকে, এটা তোর মধ্যে আমার মধ্যে প্রত্যেকের মধ্যেই আছে। তাই আমাকে নিয়ে কেউ চর্চা করছে বা এরকম বলছে, এটা অত্যন্ত স্বাভাবিক। কেউ আমাকে ভালোবাসছে, কেউ সুস্মিতাকে ভালোবাসছে, কেউ ভাইকে ভালোবাসছে, কেউ আমাকে গালাগাল করছে, কেউ সুস্মিতাকে গালাগাল করছে, কেউ ভাইকে গালাগাল করছে। এটা এক একজনের এক এক রকম ওপিনিয়ন। এটাকে আমি
কেন বলবো যে না এটা বলো না, আমি এরকম নয়, এটা বলার দায় বা দায়িত্ব আমার নয়। এটা প্রত্যেক মানুষের। চর্চিত হতে ভালোবাসো? একদমই না, একদমই নয়। আমি চাই না আমাকে নিয়ে জন্য চর্চা হোক। আমি চাই আমি যদি কোনো ভালো লেখা লিখি ফেসবুকে, সেটা নিয়ে লোকে একটু আলোচনা করুক, এটুকুই। তুমি ব্যক্তিগত জীবনটাকে একেবারে প্রাইভেট করে রাখতে চাও, কিন্তু সেখান থেকে মানে একেবারে প্রাইভেটও নয়, আমি তো ছবি টবি দিই, আমি যেমন বন্ধু বান্ধবের সাথে যাই, আড্ডা মারি, গান করি, আমি তো শেয়ার করি। আচ্ছা, এটা কি একটা সাংবাদিকের প্রাপ্য ছিল যে তাকেও তার ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়াতে এসে কথা বলতে হবে? তুমি সেলিব্রিটি ভাইয়ের দাদা হবে, সেলিব্রিটি বউয়ের বর হবে, তুমি এগুলো ফেস করবে না, এটা তো হতে পারে না। তোমার আক্ষেপ হয়? না না, আমার কোনো আক্ষেপ নেই। ভয় হয়? এখন একটু অস্বস্তি আছে, এই অস্বস্তিটা আছে যে এই আলোচনা চলছে। আমি খুব করে চাই যত তাড়াতাড়ি সম্ভব আলোচনাটা শেষ হোক। আমি চাই না এটা নিয়ে বেশি কাটাছেড়া হোক, দরকার নেই না। তোমরা কি একেবারে সেপারেট হয়ে যাবে বলে ঠিক করেছো? মানে আপাতত তাই। আর কখনো ফিরবে না? আপাতত তাই, আপাতত তাই। একটা সময় যখন আমরা দেখতাম তোমাদের দুজনকে একসঙ্গে ব্লগে, গ্রাম বাংলার মানুষ হোক, কলকাতা শহরের মানুষ হোক, বাইরের মানুষ হোক, সবাই দেখতো। তো সবাই চাই তোমরা আবার একসঙ্গে ফিরে আসো। আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী, মানে আমি অত্যন্ত দুঃখিত। আমি জানি তারা খুব ভালোবাসেন, কিন্তু আমি সত্যি এর জন্য দুঃখিত। মন থেকে আমি ক্ষমা চাইছি তাদের কাছে। এই 24 ঘন্টা কাজের প্রেশার, তারপরেও এরকম এক একটা স্ক্যান্ডাল জীবনে, এইগুলো এটাকে স্ক্যান্ডাল বলছিস কেন? এটা অনেক মানুষের হয়, আমাকে নিয়ে চর্চা হচ্ছে, অনেকের হয় না। ডিভোর্সটা কি খুব মিউচুয়াল ছিল? হ্যাঁ, একদমই মিউচুয়াল, একদমই মিউচুয়াল। দুজনের মধ্যে কোনো মতবিরোধ নেই? অনেক ক্ষেত্রে মতবিরোধ, কোন স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ থাকে না বল? কিন্তু আমি একটা কথাই বলবো বিষয়টা, সেটা হচ্ছে না, ওই আজকাল না বিয়ে বিষয়টা খুব ঠুনকো হয়ে যাচ্ছে। মানে আমরা তো আমাদের বাবা মাকে দেখে বড় হয়েছি, এবারে মুশকিলটা কি হয়, মানে আমার মতন যারা টিপিক্যাল মধ্যবিত্ত মানসিকতার, একটু সেন্সিটিভ, যারা আমরা নিজেকে ফেমিনিস্ট বলে দাবি করি, তারা এক্সপেক্ট করি যে আমার বউ আমার মায়ের মতো হবে না, মায়ের মতো এত স্যাক্রিফাইস আমি কেন করবে। আবার এটাও ফ্যাক্ট, এক্সপেক্ট করি একটু মায়ের মতন যদি সবাইকে নিয়ে চলতে পারে, মায়ের মতন যদি একটু হয়। এই দুটো কিন্তু কন্ট্রাডিক্টরি, ঠিক আছে? দুটোর মধ্যেই জাস্টিফিকেশন আসে না। আমি বলছি আমার মতন মধ্যবিত্ত সেন্সিটিভ মানুষ, তাদেরকে যেভাবে আমাদের বড় হয়েছি, যেভাবে এখন পাল্টে গেছে, যেভাবে আমরা মেয়েদেরকে দেখতে চাই, দুটোর মধ্যে অনেক কন্ট্রাডিকশন আছে। ফলে আমাদের মতো মানুষের কি হয়, আমরা একটু মানে ওকে চলো ঠিক আছে থ্যাংক ইউ, মানে আমরা একটু ডাউনগ্রেডেড হয়ে যাই। ফলে কিছু করার নেই, এগুলো হতে হয়। আচ্ছা, একটা প্রশ্ন করছি, এটা তোমার কমেন্ট সেকশন থেকে নেওয়া, যে মা এবং সুস্মিতা দি দুজনের মধ্যে কি কোনো রকম কোনো দ্বন্দ্ব ছিল? না না, এরকম দ্বন্দ্ব ছিল না। আজও ঠিক আছে, আমি কেন বলবো? ধর ছিল বা ছিল না, আমি এটা কেন বলতে যাব? আমি না সুস্মিতাকে ছোট করতে চাই, আমার মাকে তো আমি ছোট করবোই না। না আমি সুস্মিতার মাকেও ছোট করবো। সুস্মিতার মাকে নিয়ে কিন্তু খুব বাজে বাজে কথা বলেছে, আমি শুনেছি। আমি এটা কমেন্ট দেখিনি, আমি কয়েকটা থেকেও দেখেছি। কেন ভাই, কেন, কি দরকার? কজন করে? না না, একদমই না, দরকার নেই না। তিনি তার মতন আছেন, তিনি তার মতন স্ট্রাগল করেছেন, অসম্ভব স্ট্রাগল করে একটা জায়গা থেকে উঠে এসেছেন, তার লাইফে স্ট্রাগল আছে। ফলে তাকে ভাবে দাগিয়ে দেওয়া ঠিক নয়। মেয়ের মা মানেই খারাপ, এটা ভারী অদ্ভুত। কেন? হতো না। হ্যাঁ, মানে একদমই নয়। প্রথম কথা, আমি একটা জিনিস স্ট্রিক্টলি মানি, মেয়ে মানেই খারাপ এই বিষয়টা একদমই নয়। আবার ছেলে মানেই খারাপ, ডিভোর্স ছেলেদের জন্যই হয়, এটা থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা এমন একটা সোসাইটিতে এখন আছি যেখানে ডোমেস্টিক ভায়োলেন্সের রেট টেকনিক্যালি ওয়েস্ট বেঙ্গল অনেকটা বেশি, অনেক জায়গায় বেশি। ফলে আমরা ডোমেস্টিক ভায়োলেন্স যখন হয় আমরা সেটাকে সাপোর্ট করব না। কিন্তু আবার এটাও ঠিক যে কিছু শ্রেণীর মেয়ে আছে, তাদের জন্য ছেলেরাও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। আজকালকার দিনে দাঁড়িয়ে একটা মেয়ের খারাপ লাগা, মেয়ের মন্দ লাগা নিয়ে যত আলোচনা হওয়া উচিত, সেই তুলনায় একটু মধ্যবিত্ত সেন্সিটিভ ছেলেপুলের খারাপ লাগা ভালো লাগা নিয়ে চর্চা হয় না, ছেলেদের ফ্রাস্ট্রেশন নিয়ে চর্চা হয় না, ছেলেদের খারাপ লাগা নিয়ে চর্চা হয় না, ছেলেদের মানে যে কোনো কিছুতে একটা ছেলেকে দাগিয়ে দেওয়া, একটা ছেলেকে অসম্ভব অ্যাডজাস্ট করতে হয়। পুরুষ মানুষের মন খারাপ নিয়ে এখনো পর্যন্ত চর্চা সেভাবে কিন্তু হয় না। দুটোই প্রয়োজন। সুস্মিতাদির সঙ্গে তোমার প্রচন্ড ভালো একটা বন্ধুত্ব ছিল,
দুজনের সঙ্গে কতটা মানে কি বলে ওটাকে শেয়ার করতে, কতটা বুঝতে একে অপরের ফিলিংস গুলোকে একেবারে না বলাতে কি বুঝেছিলে কখনো? তুই দেখ ইন্টারভিউটা সেই তুই এদিকেই নিয়ে যাচ্ছিস, সুস্মিতা না মানে এই কথাটা উঠলো তাই আমি জিজ্ঞেস করছি যে খুব ভালো বুঝতাম, ভালো ঠিকঠাকই ছিল। জীবনে একটা নতুন পরিস্থিতি চলে এসছে, তারপরে অফিস, তারপরে নিউজ কালেক্ট করা, কি ঘটছে কি হচ্ছে সমস্ত কিছু চলতে থাকে, নিজের একটা প্রাইভেসি ব্যক্তিগত জীবন, তোমার এত কিছুর মধ্যে থেকে ভালোবাসা শব্দটার উপর কোনো বিশ্বাস আর রয়েছে? দেখ এই প্রথম কথা হচ্ছে না, রিসেন্ট একটা মুভি নিয়ে খুব হাইপ হচ্ছে জানিস তো, সাইয়ারা বলে, মানে কেঁদে কুটে লোকে গড়াগড়ি খাচ্ছে, অমুক তমুক হ্যান ত্যান। দুটো বিষয় নিয়ে আমরা খুব ভালো মুভি বানাই, গান লিখি, কবিতা লিখি। একটা হচ্ছে ঈশ্বর, একটা হচ্ছে ভালোবাসা। আমরা ঈশ্বর এবং ভালোবাসা দুটোকে নিয়ে আমরা আমাদের মতন করে মন গড়া কথা বলে নিয়েছি। ভালোবাসা বিষয়টা নিয়ে যেটা আমরা ইমাজিন করি, ভাবি, অ্যাকচুয়ালি সেটা নয়। ভালোবাসার যে সব কনসেপ্ট আছে ওগুলো কিন্তু মিথ বলেই, ওই রকম ভালোবাসা আমরা আমাদের জীবনে পাই না বলেই আমরা তাকে নিয়ে গান লিখি, গল্প করি, ঠিক ভগবানের মতন, ঈশ্বরের মতন। ফলে ভালোবাসা নিয়ে তুই যে কনসেপ্টে প্রশ্নটা আমাকে করছিস, ওই ভালোবাসার কনসেপ্টটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। আমরা ভাবি আমরা কাউকে ভালোবাসি এই ভেবে যে ওই রকম ভালোবাসাটা হবে। সমীকরণ কি ভালোবাসা? আমি এটা নিয়ে খুব ভাবি না, আমি ভাবা বন্ধ করে দিয়েছি। আমি বলছি আমি যেমন ভগবান নিয়ে চর্চা করতে ভালোবাসি, ঠিক আছে, আমি একটা সময় পরে দেখলাম ভগবান বলে যদি কিছু থেকে থাকে আমার কনসেপ্টে সেটা চর্চা করার মতন মানে সেই লেভেলটা আমি রিচ করতে আমি এই মুহূর্তে পারবো না, সেটা নেই। ভালোবাসার ক্ষেত্রেও যে কনসেপ্টে আমরা বড় হয়েছি, যে সিনেমা দেখেছি, আমরা গান শুনে, আমাদের ভালোবাসার ধারণা তৈরি হয়েছে তো এগুলো থেকে। আমরা রবীন্দ্রনাথ পড়েছি, আমরা নজরুল শুনেছি, তাই না, আমরা বিভিন্ন সিনেমা দেখেছি, উপন্যাস পড়েছি, কবিতা দেখেছি, এই থেকে ভালোবাসার কনসেপ্ট হয়েছে। ফলে যারা যারা লিখেছে এইগুলো, যারা যারা করেছে, তাদের ব্যক্তিগত জীবন তুই দেখ, এরকম নেই, এরকম হয় না। এটা হলো রেয়ারেস্ট অফ রেয়ার। অলৌকিক ঘটনা ঘটে না, ঘটে, কেউ কেউ হয়তো ভগবান দেখে, ভূত দেখে, কিন্তু সেটা রেয়ার জিনিসটা এক্সাম্পল আমরা করে দিচ্ছি, সেটা ঠিক না। এই কারণে আমরা বিয়ে করছি একটা এক্সপেকটেশন নিয়ে, তারপর এক্সপেকটেশন ভেঙে যাচ্ছে, সম্পর্ক ভাঙছে। আমাদের আজকালকার দিনে কতজনের সম্পর্ক বলতো একদম দীর্ঘদিন ধরে যারা আছে, নেই তা না, তারা রেয়ার। তোমার কি মনে হয় যে এগুলোর কারণ কি একে অপরকে সময় কম দেওয়া? সময় আগেকার দিনেও কি কত দিত? আগেকার দিনে আমি তো আমার দাদু ফাদুকে দেখেছি বন্ধু বান্ধবের সাথে তাস পেটাচ্ছে, আড্ডা মারছে, আমার আম্মা মানে আমার দিদা ঘরে রান্না করছে, সময় কখন কি দিত, এরকম কোনো বিষয় নয়। আসলে বিষয়টা হচ্ছে কি, এখন লড়ালড়িটা বেড়ে গেছে। সেটা হচ্ছে যে ছেলেরা ছেলের জায়গায় আছে, ছেলেরা বরাবর খারাপ ছিল, এখনো খারাপ আছে, ঠিক আছে। এবারে মেয়েরা বলছে আমি কেন তোমার জন্য অ্যাডজাস্ট করব, খুব ঠিক কথা। ফলে তুমি অ্যাডজাস্ট করো না, আমি অ্যাডজাস্ট করবো না, ফলে কেউ অ্যাডজাস্ট করছে না। সেই কারণে তো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দেখ, চায়নায় দেখ, জাপানে দেখ, সেখানে হুড়মুড়িয়ে বিয়ে কমছে, পপুলেশন কমছে গোটা বিশ্ব জুড়ে। ইলন মাস্কের সব থেকে বড় মাথা ব্যথা যে পপুলেশন কমে যাওয়ার বিষয়টা। আমাদের ক্ষেত্রেও পপুলেশন একটা পিকে চলে আসছে। এবারে আমাদের পপুলেশন কমার সময় বিয়ের কনসেপ্ট আস্তে আস্তে অবসলিট কিন্তু হতে বাধ্য। ডিভোর্স রেট বেড়ে গেছে, এটাও আস্তে আস্তে কিন্তু একটা রিভার্স হচ্ছে, গোটা বিশ্বে হচ্ছে, এখানেও হবে। তাই এটার জন্য শুধু মেয়েরা দায়ী, ছেলেরা দায়ী তা নয়। মেয়েরা সবসময় তো মাথা নিচু করে থাকবে না, কেন থাকবে? তোমার সাথে যখন আমি সুস্মিতাদের ইন্টারভিউ নিয়েছিলাম, তো দুজনের মধ্যে একটা কথোপকথনের কোথাও মিল ছিল না, ঠিক আছে। তুমি একরকম ভাবে জিনিস দেখো, সুস্মিতাদের সম্পর্ক একরকম ভাবে দেখে। তো তোমাদের মধ্যে আমাকে একটা জিনিস বলো, যে মাথা নিচু করে থাকা, এটা কি তোমাদের মধ্যেও ছিল? আমরা দুজনের কাছে মাথা নিচু করেছিলাম, সেজন্য মাথা ঠোকা লেগে গেছে। নতুন জীবনের একটা অধ্যায় বলতে গেলে এটা শুরু হয়েছে, যে সব্যসাচীর ডিভোর্স। আই হোপ এটা বেশি দিন থাকবে না, আশা করি একটু চর্চা একটু বেশি করে নিলে আস্তে আস্তে কমে যাবে, আর বড় কিছু আসবে, চলে যাবে, এটা ফেজ। এরপরে জীবনে নতুন করে আবার শুরু করতে চাও সম্পর্ক? না, আমি এখন এই নিয়ে ভাবছি না, আমি একটু কম ভাবা প্র্যাকটিস করছি। জীবনে ভালো থাকার একটাই উপায়, আমি এটা সবাইকে বলছি। ঋত্বিক ঘটকের একটা স্লোগান, মানে একটা ক্যাপশন আছে, ভাবা প্র্যাকটিস করো। আমার কথা হচ্ছে, যারা ভালো থাকতে চাও কম ভাবা প্র্যাকটিস করো। যত বেশি ভাববে তত বেশি সমস্যা, একদম কম ভাবো।
শুভজিৎ, তুমি এবং সুস্মিতা দি একটা সময় বাড়ি থেকে আলাদা থাকতে, মানে দুজনে একসঙ্গে থাকতে, এবং সায়কদা সেই দেখ সুস্মিতা না, আমার একটা লাস্ট প্রশ্ন তোমার কাছে, যে তারাও মানে আলাদা থাকতো, তো কোথাও গিয়ে ছুটির দিনে একসঙ্গে বসে আড্ডা মারা, একসঙ্গে বসে কোথাও গল্প করা, ঘুরতে যাওয়া, এখন এগুলো মিস করো? আমি বললাম কম ভাবি, আমি ফিলিংস তো হয়, আমি কম ভাবি কিছু। কখনো কখনো কোনো সময় ক্ষেত্রে যখন তুই একটা খারাপ ফেজের মধ্যে যাচ্ছিস, সেই ফেজটা কেমন বা কি, কম ভাববি, কম ভাবা প্র্যাকটিস করতে হয়। এটা কি করে সম্ভব? এটা সম্ভব হয়, এটা দীর্ঘদিনের প্র্যাকটিস। ধর আমি যখন হায়দ্রাবাদে ফার্স্ট টাইম গেছিলাম, আমি কখনো ভাবতে পারিনি আমাকে একা একা মা বাবা সবাইকে, ভাই সবাইকে ছেড়ে থাকতে হবে। আমি 4 বছর একা থেকেছি, আমি নিজে রান্না করতে শিখেছি। আমার 7,500 টাকা মাইনে ছিল, বাড়িতে টাকা পাঠাতে হতো, আমি লাস্ট 2 দিন লিটারেলি খেতে পারতাম না, কষ্ট হতো। আমি দেখেছি আমি এই কষ্টগুলো, খারাপ লাগা, ডিপ্রেশন ভাববো তত আমি খারাপ থাকবো। আমি তখন থেকে কম ভাবা প্র্যাকটিস করেছি। লোকে জিজ্ঞেস করে স্ট্রাগল কি, আমার স্ট্রাগল বলে আমার কিছু মনে হয় না, কিন্তু আমার করতে হয়েছে, টেকনিক্যালি করতে হয়েছে, আমি ভাবি না কিছু। প্রত্যেকটা মানুষকে তো করতে হয়, হ্যাঁ সবাইকেই করতে হয়। যত কম ভাববি, তো নিজেকে নিয়ে না, আমি নিজে খুব খারাপ আছি, কষ্টে আছি, এই জিনিসগুলো যত কম ভাববে তত কষ্ট কম হবে। তুমিও কি তাই করো? আমি একদমই রিলিজিয়াসলি করি এটা, আমি কম ভাবি নিজেকে নিয়ে। আমি গান শুনি, আমি মুভি দেখি, আমি পড়ি, গান করতে ইচ্ছা হলো গান করলাম। বই পড়ার নেশাটা আমি প্রথমে ভাবছিলাম জিজ্ঞেস করব। বই পড়াটা এখন অনেক কমে গেছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, অনেকটা বই পড়া কমে গেছে। সমগ্র আমি ব্লগে হ্যাঁ, সুস্মিতা দিয়েছিল আমাকে। তো বড় একটা বইয়ের স্তূপ, পড়ো সবকিছু। না, আমার একটা পড়া হয়েছে ওর মধ্যে। কিন্তু তোমাদের বই পড়ার নেশাও আছে। নেশাটা এখন একটু, মানে কি বলবো, দেখ বই না অনেক কনসেন্ট্রেশন দাবি করে, মানে বইটা অনেকটা ডিমান্ড করে। আর সমস্যাটা আমাদের এখন প্রফেশনে হয়ে যাচ্ছে কি, এত ইনসিডেন্ট, এত ঘটনা, এত কিছু। আর যেহেতু আমার অফিস আমাকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এদিকে মাথা মারতে হয়, ধর আমার নির্দিষ্ট শো আছে, ফলে ওই ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি না, মানে মনের মধ্যে একটা তোর খুব একটা চাঞ্চল্য আসে, কনসেন্ট্রেশনটা কমতে শুরু করে। কিন্তু ফলে বই ওই কনসেন্ট্রেশনে দাবি করে। আমার একটু বই পড়া এখন একটু থমকে যাচ্ছে। 2-1 পাতা পড়াটাকে তো পড়া বলে না, একটু আমার বলতে পারিস একটু কমেই গেছে অনেকটা। আমি যে প্রথমে প্রশ্নটা করেছিলাম যে দুজন তো সেপারেট হয়ে গেছো, তো তুমি এখন সায়কদাদের সঙ্গে থাকছো, তুমি এখন বলে যে ভাইয়ের সঙ্গেই আছি মোটামুটি। না, আমি মানে ভাইয়ের সাথে থাকবো, আমরা বাড়ি ঘর ধরে প্ল্যান করছি, জমি জমা কেনা হয়েছে। হ্যাঁ, একটা ওটাই প্রশ্ন করতে যাচ্ছিলাম যে একটা নতুন কনসেপ্ট আসছে, তো এইটার কতটা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড। এই জায়গা থেকে আমার নিজেকেই শহরে বরাবরই ইন্টারনাল রিফিউজি মনে হতো, কারণ আমি ছোটবেলা মামার বাড়িতে মানুষ। সোনারপুরে আমাদের যে বাড়িটা ছিল, সেই বাড়িটা আমার কাকা দখল করে নেয়। বিরাটির বাড়িটা বিক্রি হয়ে যায়, তার কিছু এফেক্ট আমি পাইনি। মানে অনেকগুলো জায়গায় ভাড়া থেকেছি, এগুলো ভাই বলেওছে, মানে এগুলো আলাদা করে প্যান করে লাভ নেই। তো এই ফ্ল্যাটটা যেটা এখন আমি আছি, তো এই ফ্ল্যাটটা সুস্মিতা অনেকটা এফোর্ট দিয়েছে এই ফ্ল্যাটের পেছনে, ফলে টেকনিক্যালি ফ্ল্যাটটা আমার নামে হলেও দিনের শেষে আমি বলতে পারি না আমারই ফ্ল্যাট, আমি সুস্মিতাকে হয়তো হ্যান্ড ওভার করে দেবো। তো সেই জায়গা থেকে নিজের একটা জমি হয়েছে, হতে পারে ওটা ভাই করেছে, বাড়িতে আমারও কন্ট্রিবিউশন অবভিয়াসলি থাকবে, কিন্তু আমরা দুজনেই যেটা এক্সাইটেড সেটা হচ্ছে মার একটা নিজের একটা বাড়ি হলো, ওটা মায়ের বাড়ি, মা নিজের মতন করে থাকবে, চিল করবে। মায়ের ঘরের আমরা ভাবনা চিন্তা করছি যে মায়ের ঘরের এই সাইডে কি হবে, অমুক তমুক, ঠিক আছে। এইটার থেকে আমরা খুব ভীষণ এক্সাইটেড, এবং আপাতত আমাদের ফোকাস হচ্ছে এইটা, বাড়িটা। এটা না সবাই করে না, মানে সবাই যখন চাকরি পায়, আমি সবার কথা বলছি না, বাট অলমোস্ট পিপল কি করে যে সেপারেট হয়ে যায়। তোমার এবং আমাদের সেপারেট হতে হয়েছে এই জায়গা থেকে, কারণ আমরা যখন ঠিক করলাম যে ভাড়া বাড়িতে তো থাকছিলাম, আমরা লাস্ট পাটুলিতে একটা ভাড়া বাড়িতে 17,500 টাকা ভাড়া ছিল। বললাম সেই এত টাকা যখন ভাড়া দেবো, কেন আমরা ফ্ল্যাট কিনছি না। তখন ভাই মাকে বলা হয় যে তোমরা সেটেল করো, তোমরা প্রায়োরিটি। তখন ভাই একটা ছোট্ট ফ্ল্যাট কিনলো, আমি আর সুস্মিতা তারও বছর 2 বাদে একটা ফ্ল্যাট কিনেছি। এটা করে না কেউ, নিজেদের মানে মায়ের জন্য ভাবা কিংবা মায়ের জন্য আলাদা করে বাড়ি করা, এটা তোমার এবং সাগর থেকে আমি প্রথম দেখছি যে ভাবে। হ্যাঁ, মানে আমার না একটু বয়স্কদের ভালো লাগে, মানে আমার মা, মাসি, মামি, মামারা। ছেলে আমি খুব ঘরোয়া ছেলে, মানে আমি একটু মানে বড়দের, বুড়িদের, কাকিমাদের, ঠিক আছে। যখন আমার ফেসবুকে কমেন্ট করে অনেক বয়স্ক মহিলা আছে আমার প্রোফাইলে, তারা কেউ বলে এই তুই এই কাজটা করিস না, তুই করে ডিরেক্ট বলে, আমার খুব ভালো লাগে। কেউ বলে বেটু কেমন আছিস, কেউ বলে আমি একটা কাকিমা বলছি, ঠিক আছে। আমার খুব ভালো লাগে, আমার বড়দের নিয়ে থাকতে, সবাইকে নিয়ে থাকতে আমার খুব ভালো লাগে। আমি খুব ভালোবাসো?
বড়রা প্যাম্পার করলে খুব ভালো লাগে আমার। আর ছোটরা করলে কি হয়, বেড়ে পাখাবো? ছোটরা প্যাম্পার কেউ করে না। ভাইয়ের থেকে যেটা পাও আর দুজন মিলে যেটা করো বাড়িতে, সেটাকে আমরা কি অ্যাজ এ কন্টেন্ট নেব নাকি? না না না, আমি ভাইয়ের সাথে এরকমই, মানে যেটা দেখি আলাদা করে আমাদের কন্টেন্ট করতে হয় না। আমার ভাইয়ের মধ্যে, আমি আর ভাই না ওই অর্থে বন্ধু নয়, কিন্তু ভাই যে আমার সাথে প্রচুর কিছু শেয়ার করে, আমি শেয়ার করি ভাইয়ের সাথে, তা কিন্তু নয়। ওর পার্সোনাল লাইফ ওর কাছে আমি খুব ইন্টারফেয়ার করি না, ও করে না, কিন্তু আমাদের মধ্যে না একটা, এটাকে বলে অনুনাদ, রেজোনেন্স, সেটা কাজ করে। আমি জানি আমার কাছে ভাই হচ্ছে সো কল্ড সন্তান তুল্য, আমি ওকে প্রচন্ড স্নেহ করি। মানে আজকে আমার ভাইকে যদি কেউ কিছু করে তাহলে মাথা খারাপ হয়ে যাবে, আমার ভাইকে যদি কেউ কিছু বলে আমার মাথা খারাপ হয়ে যাবে, আমি ওটা নিতে পারি না। আমার ভাইকে অসম্ভব ভালোবাসি, আমার ভাইকে যদি কেউ কিছু করে আমি ছাড়বো না তাকে, এরকম একটা ব্যাপার। তো ফলে সেই জায়গা থেকে আমি ও বেশি ইন্টারফেয়ার করি না, কিন্তু আমি কোথাও গিয়ে থাকি একটা প্রোটেক্টিভ জায়গায় থাকবে। আমি যে কারণে ভাইকে বলেছি ওর ব্লগে যে বাড়িটা যা করছে, যে তুমি যেখানে থেমে যাবে সেখান থেকে আমি শুরু করব। কজন করে এরকম? আমরা আড্ডা আজকে শেষে শুধু সব্যসাচীদা আছে, তার কাছ থেকে গান শুনবো না, এটা হতে পারে না। আমি জানি তুমি এরকম একটা রিয়াকশন দেবে, কিন্তু আমরা সকলে খুব এক্সাইটেড। আমরা তিনজনই এখানে যারা রয়েছি, আমাদের পেছনে দুজন ক্যামেরা পার্সন রয়েছে, তারাও বলছিল যে সব্যসাচীদা আসবে আর গান শোনাবে না। এটা বলো না যে এটা সাংবাদিকের মানায় না। জানিস একটা গান আমি আজকে সকালেই অনেক বছর বাদে শুনলাম, কথা ভুল হতে পারে, সুর ভুল হতে পারে, যেহেতু অনেক বছর বাদে শুনলাম, আমার এক বন্ধু আমাকে মনে করালো, শ্রীকান্ত আচার্যের, আমি জানি না, একটু চেষ্টা করছি। খাতার উপর আকাশ ঢেলে দিলাম, এই দুরানা শব্দে সুরে সুরে, রোদের রেণু জ্যোৎস্না ছুঁয়ে যাবে অনেক, আরো অনেক বেশি দূরে। কথাগুলো মনে নেই, ঠিক আছে? কি খাও তুমি? কেন? তো সুন্দর একটা মানুষ সুর থাকতে পারে এতক্ষণ খবর? আমি এতটাও ভালো গান করি না, আমি আড্ডা মারার জন্য যেটুকু গানের দরকার সেটুকু করি। আমি বার খাই না নিজেকে, আমি জানি আমার গলার রেঞ্জ কতটা, আমার অনেক খামতি আছে যেহেতু আমি শিখিনি। কিন্তু হ্যাঁ, বন্ধু বান্ধবরা আড্ডা মারছে, সেখানে গান বাজনা করছে, এর জন্য আমি একদম ঠিকঠাক, এটুকু জানি। রেয়াজ করো? না, রেয়াজ করি না। আমার খুব গানের শখ ছিল, গান ভালোবাসি, কিন্তু যে সময় আমার গানের শেখার ইয়েটা ছিল সেই সময় আমাদের অবস্থা খুব একদমই খারাপ ছিল, আর 250 টাকা জোগাড় করতে হিমশিম খেতে হতো। ফলে অনেকবার চেষ্টা করে আমি ব্যর্থ হয়েছি। অভিমান আছে অনেক গানের প্রতি, গান আমার খুবই ভালো লাগতো, আমি গান শেখার চেষ্টা করেছিলাম, পারিনি। ও অভিমান থেকে আমার আর ইচ্ছা করে না, কিন্তু আমি গান ভালোবাসি। মানে ধরুন আপনার কাছে পয়সা নেই কিংবা আপনি পারছেন না সমাজের চাপে, কিন্তু মনে মনে সেই ভালোবাসাটাকে আগলে রাখাই যায়। আজকের আড্ডা আমরা শেষে কেমন লাগলো আজকের আড্ডা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, এবং ইউটিউব চ্যানেল অর্থাৎ আমাদের সিটি সিনেমার বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।